আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে গ্রেটার ইন্ডিয়া তথা অখণ্ড ভারতের যে মহাপরিকল্পনা সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা জানেন বর্তমান যে ভারতের যে সরকার, বিজেপির নেতৃত্ব নরেন্দ্র মোদী সরকার, এ সরকারের যে একটা মহা খায়েশ সেটা হচ্ছে রাম রাজ্য প্রতিষ্ঠা করা, অর্থাৎ অখণ্ড ভারত প্রতিষ্ঠা করা, অর্থাৎ গ্রেটার ইন্ডিয়া প্রতিষ্ঠা করা। এখন কথা হচ্ছে এই গ্রেটার ইন্ডিয়া প্রতিষ্ঠা করতে হলে করণীয় কি, কিভাবে তারা গ্রেটার ইন্ডিয়া প্রতিষ্ঠিত করবে। তার আগে আপনারা জানেন ইসরায়েল যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য বর্তমান পৃথিবীতে তারা কি করতেছে, কতটুকু ধ্বংসযোগ্য কাজ করতেছে, মানব কুলের প্রতি তারা কি ধরনের অবিচার, কি ধরনের হত্যাযোগ্য করতেছে এটা আপনারা জানেন। সেম ভাবে যদি ইন্ডিয়া যদি তাদের গ্রেটার ইন্ডিয়া কিংবা অখণ্ড ভারত যদি তারা যে তাদের যে মহাখায়েশ যেটা বাস্তবায়ন করতে যায়, তাহলে এই মহাখায়েশের তাদের পরিকল্পনা মহাপরিকল্পনা বলি হবে কারা। তারা যদি এই মহাকাশ পরিকল্পনা বাস্তবায়ন করতে যায় সেক্ষেত্রে বলি হবে বিশেষ করে প্রথমে বাংলাদেশ। তার আগে আমি অনেককে একটা বিষয় আমি ক্লিয়ার করে দিই যে অখণ্ড ভারত বলতে আসলে আমরা কি বুঝি, গ্রেটার ইন্ডিয়া বলতে আমরা কি বুঝি। এই বিষয়গুলো আসলে অনেকে জানে না। অখণ্ড ভারত বলতে আমরা বুঝি সাধারণত বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, বার্মা, এই অঞ্চলে যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোকে সবগুলোকে ইন্ডিয়া দখল করে একটা ভূখণ্ড তৈরি করা, সেটা হচ্ছে অখণ্ড ভারতের মূল প্ল্যানিং। আপনারা জানেন বর্তমান যে ইন্ডিয়াতে যে পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের মধ্যে তারা অখণ্ড ভারতের একটা মানচিত্র দেখাইছে, যেখানে বাংলাদেশ, আমি যে দেশগুলোর নাম বলছি প্রত্যেকটা দেশকে একটা মানচিত্র মধ্যে তারা কি করছে রেখে দিছে। মানে তাদের এটা হচ্ছে তাদের মহাপরিকল্পনা, মহাখায়েশ। তারা এই রাষ্ট্রগুলোকে দখল করে তারা কি করবে, অখণ্ড ভারত কিংবা রাম রাজ্য প্রতিষ্ঠিত করবে। এখন কথা হচ্ছে এই অখণ্ড ভারত যদি তারা করতে আগ্রহী কিংবা করার দিকে আগায়, তাহলে তারা কি কি করবে, কারা তাদেরকে সহযোগিতা করতেছে। বিশেষ করে অখণ্ড ভারত গড়ার জন্য তাদেরকে সহযোগিতা করতেছে ইন্ডিয়ার যে গোয়েন্দা সংস্থা র। এটার মূল ভূমিকা, র এর মূল ভূমিকা হচ্ছে এইটা, আশেপাশে রাষ্ট্রগুলোর মাঝে তাদের গোয়েন্দা কার্যক্রম সংগ্রহ করে, গোয়েন্দা কার্যক্রম ভিত্তি করে তারা কি তাদের দখলদারিত্ব করবে। এখন কথা হচ্ছে ইন্ডিয়া যে একটা দখলদারিত্ব কান্ট্রি, সেটা তো এখন না, সেটা 47 থেকে, অর্থাৎ দেশভাগের পর থেকে 48 থেকে এটা আজকের দিন পর্যন্ত প্রমাণিত। আপনারা জানেন ইন্ডিয়া এমন এক দেশ যারা উপমহাদেশের সবচাইতে দখলদারিত্ব, যারা জুলুম করে 5 থেকে 6টা দেশ দখল করে ফেলছে। এটা আমাদের আজকের প্রজন্ম অনেকগুলো জানে না। ইন্ডিয়াতে যে হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল, জুনগর একটা স্বাধীন রাষ্ট্র ছিল, গোয়া একটা স্বাধীন স্বাধীন রাষ্ট্র ছিল, ইভেন সিকিম লাস্ট 1982 সালে একটা একটা দখল করছে, এটা একটা স্বাধীন রাষ্ট্র ছিল, কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র ছিল। এই যে আমি নামগুলো বলছি এগুলো প্রত্যেকটা এক একটা স্বাধীন রাষ্ট্র ছিল, এগুলো ইন্ডিয়া জবরদস্তি জোর করে দখল করে ফেলছে। এখন ইন্ডিয়ার মহাপরিকল্পনা হচ্ছে তারা গ্রেটার ইন্ডিয়া, রাম রাজ্য কিংবা অখণ্ড ভারত তারা কি বাস্তবায়ন করবে। এখন এই অখণ্ড ভারত বাস্তবায়ন করবে, এই যে আমি যে কথাগুলো বলতেছি এ বলার মধ্যে আসলে এটা কি আমি আমার নিজ থেকে বলতেছি নাকি ইতিহাস থেকে বলতেছি নাকি রিসেন্টলি ঘটনার প্রভাব থেকে বলতেছি। আমি আমার ঘটনাগুলো ইতিহাস থেকে এবং রিসেন্টলি যে ঘটনা প্রভাবগুলো আছে এগুলোর সাথে আমি মিশ্র করে বলতেছি। আপনারা জানেন রিসেন্টলি ভারত রিসেন্টলি পাকিস্তান আফগানিস্তানে একটা সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষটা অলমোস্ট 300-400 লোক মারা গেছে এখানে। এটা নিয়ে আমি অন্যদিন বলবো কি কারণে আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ হয়েছিল, কি কারণে সমস্যা, এটা বিশাল এক ইতিহাস। এটা আমি আলাদা একদিন ভিডিও বানাবো। এই যুদ্ধের পিছনে যে কলকাঠি নাটছিল
মূলত ইন্ডিয়া এবং আমেরিকা। তার মধ্যে আমরা যদি দোষারোপ করি, পুরাটা পুরাটা ঘটনার মূল কলকাঠি হচ্ছে ইন্ডিয়া। কারণ আপনারা জানেন আফগানিস্তানের যে পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি সাহেব, সে ওইখানে 7 দিন ছিল। বিগত আপনার ইতিহাস দেখেন, বিগত আমার মনে হয় মিনিমাম 10 বছরের ভিতরে কোনো একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আর একটা রাষ্ট্রে কি এভাবে 1 সপ্তাহ মানে ওই রাষ্ট্রের ভিজিট করা, ট্যুর করা, কিন্তু এটা আসলে ইতিহাসে বিরল। বিগত 10 বছর এটা খুবই বিরল। এখানে থাকা অবস্থা ওইখানে বা ইন্ডিয়া এবং পাকিস্তান এবং আফগানিস্তান এখানে লড়াই শুরু হয়েছে। এই লড়াইতে পাকিস্তানের সৈন্য মারা গেছে, আফগানিস্তানের সৈন্য মারা গেছে, উভয় রাষ্ট্রের জনগণ মারা গেছে। এখন কথা হচ্ছে, এই যে লড়াইটা হয়েছে, আফগানিস্তান পাকিস্তান একটা ভাতৃপ্রতিম রাষ্ট্র দুইটা। একে অপরের ইতিহাস থেকে আমরা যদি পাই, একে অপরের সুখ দুঃখে সবসময় একে অপরের পাশে ছিল। তাহলে হঠাৎ কেন এভাবে একটা সংঘর্ষ দেখা দিচ্ছে? এই সংঘর্ষ যখন দুইটা রাষ্ট্রের মধ্যে হবে, তাহলে দুইটা রাষ্ট্রের যারা সৈন্য সেনা তারাই মারা যাবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এতে কারা লাভবান হবে? আপনারা জানেন দক্ষিণ এশিয়ার যে ভারতের যে দাদাগিরি, এই দাদাগিরি ঠেকিয়ে রাখছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার যে রাম রাজ্য, যে অখণ্ড ভারত যে প্রতিষ্ঠিত যে মহাপরিকল্পনা আছে, এটাকে নাচ্ছাদ করে দিছে পাকিস্তান। যদি পাকিস্তান যদি নাই থাকে, তাহলে যে ইন্ডিয়া যে গ্রেটার ইন্ডিয়া তৈরি করার পরিকল্পনা, সেটা ইজি বাস্তবায়িত হয়ে যাবে। কারণ ইন্ডিয়াকে দক্ষিণ এশিয়াতে রোখার মতন, ইন্ডিয়াকে কাউন্টার দেওয়ার মতন ওই ধরনের শক্তি এখানে নাই, একমাত্র পাকিস্তান। এখন ইন্ডিয়া চাইতে আছে যদি আফগানিস্তান এবং পাকিস্তানের একটা যুদ্ধ তৈরি করে, একটা যুদ্ধের মাধ্যমে যদি এই দুইটা রাষ্ট্রকে ধ্বংস করা যায়, এই দুইটা রাষ্ট্র শক্তি ক্ষয় করা যায়, তাহলে দক্ষিণ এশিয়াতে ইন্ডিয়ার দাদাগিরি আর কেউ রোখাইতে পারবে না। এই যে আমি যে কথাগুলো বলছি, এই যে দক্ষিণ এশিয়াতে পাকিস্তান এবং আফগানিস্তানের একটা সংঘর্ষ হইব, এখানে একটা যুদ্ধ হইব, এখানে উভয় রাষ্ট্রের জনগণ মারা যাবে, সৈন্য সংখ্যা মারা যাবে, এতে লাভবান হবে ইন্ডিয়া। এরপরে ইন্ডিয়া তার যে গ্রেটার ইন্ডিয়া যে বাস্তবায়ন করার পরিকল্পনা, তারা ওইটা কি পরিকল্পনা করবে। তার মানে এই যে আমি কথাগুলো, সেগুলো কার কথা বলছি? এগুলোকে আমি আমার মন থেকে বলছি না। এই কথাগুলো হচ্ছে আজ থেকে 4 দিন আগে যে ভারতের যে নরেন্দ্র মোদী যে সরকারের যে পৃষ্ঠপোষকতা, সেটা হচ্ছে আরএসএস। আরএসএস মানে হচ্ছে, আরএসএস এর মূল পরিকল্পনা হচ্ছে এই যে আপনার হিন্দুত্ববাদী রাজনীতি। নরেন্দ্র মোদীর রাজনীতির যে পৃষ্ঠপোষক হচ্ছে আরএসএস। আরএসএস এর যে শতবর্ষিকী উপলক্ষে তখন ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই কথাগুলো বলছে। রাজনাথ সিং এর কথাগুলো আপনারা দেখবেন, এগুলো মোটামুটি সোশ্যাল মিডিয়াতে এগুলো আসছে, যারা খবর রাখেন কিংবা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াতে এগুলো প্রচার হয়েছে। প্রকাশ্যে সে কথাগুলো বলছে, যখন পাকিস্তান আফগানিস্তান যুদ্ধগুলো হবে, উভয় দেশের জনসংখ্যা মারা যাবে, উভয় দেশের সৈন্য সংখ্যা মারা যাবে, পাশাপাশি উভয় দেশের শক্তি ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ দোনোটাই রাষ্ট্র এখন মোটামুটি একটা পাওয়ারফুল অবস্থানে। এতে করে দুইটা রাষ্ট্র যখন দীর্ঘদিন যুদ্ধ হবে, তখন দুইটা রাষ্ট্রের শক্তি শক্তি এমন এক পর্যায়ে জিরো চলে আসবে। তখনই এই দক্ষিণ এশিয়াতে ভারতের যে বৃহৎ প্ল্যানিং, যে মহাপরিকল্পনা গ্রেটার ইন্ডিয়া তৈরি করা, কিংবা রাম রাজ্য প্রতিষ্ঠিত করা, কিংবা অখণ্ড ভারত প্রতিষ্ঠিত করা, এই প্রতিষ্ঠিত অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু যদি পাকিস্তান দক্ষিণ এশিয়াতে টিকে থাকে, যদি পাকিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে যদি যদি শক্তির দিক দিয়ে তারা থাকে, সঞ্চয় থাকে, তাহলে ইন্ডিয়ার এই মহাপরিকল্পনায় কখনো ইন্ডিয়া বাস্তবায়ন হতে পারবে না। তার মানে আপনারা মেসেজ ক্লিয়ার, ম্যাচটা বুঝছেন। যারাই পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধে খুশি হয়েছেন, তারা আজকে মূল কাহিনিটা বুঝতে পারবেন। কারণ এটা ছিল ইন্ডিয়ার একটা বৃহৎ প্ল্যানিং। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। যদি পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধ, যদি একটা যুদ্ধ লাগিয়ে দেয়, সংঘর্ষ লাগিয়ে দেওয়ার মাধ্যমে যদি যদি এই দুইটা রাষ্ট্রের শক্তি ক্ষয় হয়ে যায়, তাহলে দক্ষিণ এশিয়াতে ভারতকে কাউন্টার দেওয়ার মতো কোনো রাষ্ট্র নাই। বাংলাদেশকে তারা চাইলে ওয়ান টাইমে তারা গিলে ফেলতে পারবে। তখন তাদের যে রামরাজ্য, যে যে মহা খায়েশ, এটা ইজি বাস্তবায়ন হবে। আশা করি ইনশাল্লাহ তাদের এই মহা খায়েশ কখনো বাস্তবায়ন হবে না, তাদের এটা মহা স্বপ্নই থেকে যাবে। কারণ 21 শতাব্দীর মানুষ এতটা বোকা না। পাকিস্তান এতটা ভুল করবে না, আফগানিস্তান সেম ভুল করবে না। আমরা চাই ভারত পাকিস্তান আফগানিস্তান ভাতৃপ্রতিম দেশ, তারা
তাদের যে সংকটগুলো, রাজনৈতিক সংকট, বর্ডার সংকটগুলো, এগুলো তারা মিট করক। এটা অন্তত মুসলিম উম্মার সাথে এটা মিট দরকার। দক্ষিণ এশিয়ার শক্তির ব্যালেন্সের সাথে তাদের এই সমস্যাগুলো মিট করা দরকার। এতে করে আন্তর্জাতিক যে মুসলিম বিশ্বগুলো আছে, বিশেষ করে তুরস্ক কিংবা সৌদি আরব, কাতার, এরা মিশর, এদের মাধ্যমে আমরা চাই এগুলো মিট হোক, যেহেতু আফগানিস্তান পাকিস্তানের মাধ্যমে কোনো ধরনের যুদ্ধ না হয়। এতে করে দক্ষিণ এশিয়ার শক্তির ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, ভারতের দাদাগিরি বেড়ে যাবে। ভারত এটাই চায়। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে ইসরায়েলও খুশি, ইসরায়েলও সেম এটা চায়। ইসরায়েলে তারা তাদের সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট তারা আনন্দ উল্লাস করছে, যখন আফগানিস্তান আর পাকিস্তান যুদ্ধ লাগে গেছে অনেক আনন্দ উল্লাস করছে। ভারত তো এখানে সর্বোচ্চ মানে তারা সেলিব্রেট করছে এই যুদ্ধ নিয়ে। তো সবাই আসলে মানুষে একটু, আপনারা একটু বোঝার চেষ্টা করি, আমরা চাই না পাকিস্তান আফগানিস্তান কখনো যুদ্ধ, এটা আমরা চাই না। এটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি, আমাদের সিকিউরিটি থ্রেটের জন্য হুমকি, এই দুইটাতে যুদ্ধ মানি। তো সবাই বিষয়গুলো বোঝার চেষ্টা করিয়েন। আর যদি আমার কথাগুলো যদি ভালো লাগে, আপনাদের কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট শেয়ারের মাধ্যমে এগুলা, কোনো বিষয় যদি আপনারা জানতে চান, কোনো প্রশ্ন থাকে, কমেন্টের মাধ্যমে আমাকে এটা জানান দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।